মর্নিং স্টুডেন্টস। গতদিন আমি তোমাদের উদ্ভিদের যৌন জনন শেষ করেছিলাম। আজকে দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা এই এককের উপ একক কোষ বিভাজন ও কোষ চক্র অংশ সম্পর্কে আলোচনা করব। তোমরা অষ্টম শ্রেণীতে জীবদেহের গঠন এবং নবম শ্রেণীতে জীবন এবং তার বৈচিত্র্য ও জীবনের সংগঠনের স্তর অধ্যায়ে কোষ সম্পর্কে পড়েছ। এটাও জেনেছ যে কোষ জীবনের গঠনগত কার্যগত একক, কিন্তু কোষের মধ্যে যে নানান ক্রিয়া বিক্রিয়া সম্পাদিত হয়, জীবন যে তার নানান বৈশিষ্ট্যকে প্রকাশ করে, এর মূলে কে রয়েছে এটা জানতে হবে। এটা নিয়ন্ত্রণ করে কোষের মধ্যস্থিত একটা ম্যাক্রোমলিকুল। তার অবস্থান ইউক্যারিওটিক কোষ বা প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোথায় রয়েছে, তার গঠন বা কি, কিভাবে তা একটা প্রজন্ম থেকে অপর প্রজন্মে সঞ্চারিত হয়, এ সম্পর্কে আমাদের জানতে হবে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছ যে আমি জিনের কথা বলছি। তো জিন এই গঠনটি কোথায় অবস্থান করে? জিন অবস্থান করে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ রয়েছে, এই ডিএনএর ওপর অবস্থান করে, আর ডিএনএ দ্বারা গঠিত হয় ক্রোমোজোম। তাহলে এখন আমরা তোমাদের এই অধ্যায়ের প্রথমেই আমরা জিন পেলাম, ডিএনএ পেলাম এবং ক্রোমোজোম পেলাম। এই তিনটি উপাদান সম্পর্কে আমরা জানবো। এই তিনটি উপাদান কি এবং এদের আন্তঃসম্পর্কই বা কি। এখন আসছে জিন। জিন ডিএনএর একটা এটা দ্বিতন্ত্রী ডিএনএ, তার একটা নির্দিষ্ট সক্রিয় অংশ। এই সক্রিয় অংশ যেটা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে নির্দিষ্ট বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণে সহায়তা করে এবং বংশগত বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে সঞ্চারণে সহায়তা করে, তাকেই বলা হয় জিন। তাহলে জিন ডিএনএর একটা সক্রিয় অংশ, যা বংশগত বৈশিষ্ট্যের পরিচায়ক, বংশগত বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে সঞ্চারণে সহায়তা করে। এবার আসছি আমরা ডিএনএ। ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের মধ্যে এই ডিএনএ অবস্থান করে। আমরা এর সম্পর্কে একটু পড়ে নিই। ডিএনএ একটি বৃহৎ মলিকুল বা ম্যাক্রো মলিকুল, যেটা আত্মপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম এবং জীবদেহের নানান বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে ডিএনএ। এই ডিএনএ নিউক্লিয়াসের মধ্যে কখনো অতিকুণ্ডলিতভাবে, কখনো বা আংশিক কুণ্ডলিত অবস্থায় থাকে। এই ডিএনএ আস্তে আস্তে আমি দেখাচ্ছি ডিএনএ থেকে কিভাবে ক্রোমোজোম সৃষ্টি হয়।
লক্ষ্য করো যে ডিএনএ দ্বিতন্ত্রী একটা গঠন। এই ডিএনএটা কুণ্ডলিত হয়ে প্রোটিনের হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। তো হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে একটা গঠন তৈরি করে যাকে বলা হয় নিউক্লিওজোম। এটা হিস্টোন অক্টামার বলা হয়। তোমরা নেক্সট ক্লাসে এ সম্পর্কে বিশদ পড়বে উঁচু ক্লাসগুলোতে। তো ডিএনএ হিস্টোন প্রোটিনের সঙ্গে কুণ্ডলিত হয়ে নিউক্লিওজোম গঠন করে। এই নিউক্লিওজোম আস্তে আস্তে কুণ্ডলিত হয়। কুণ্ডলিত হয়ে 10 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন একটা গঠন তৈরি করে যাকে বলা হয় সলিনয়েড মডেল। এই সলিনয়েড মডেল আবার নন হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে আরো কুণ্ডলীকৃত হয় এবং স্থূলীকৃত হয়। স্থূলীকৃত হয়ে সুপার সলিনয়েড মডেল তৈরি করে যেটা প্রায় 30 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন এবং এটা আরো বেশি কুণ্ডলিত হয়ে 300 ন্যানোমিটার ব্যাস সম্পন্ন গঠন তৈরি করে। 300 ন্যানোমিটার ব্যাস আরো বেশি কুণ্ডলিত হয়। কুণ্ডলিত হয়ে প্রায় ডিএনএ 1000 গুণ কুণ্ডলিত হয়ে ক্রোমাটিন তন্তু গঠন করে। ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু গঠন করে। যে ক্রোমাটিন তন্তু আবার কুণ্ডলিত এবং স্থূলীকরণের মাধ্যমে তৈরি করে প্রায় ডিএনএ 10,000 গুণ বেশি কুণ্ডলিত অবস্থার ক্রোমোজোম। এই ক্রোমোজোম থাকে কোষের নিউক্লিয়াসের মধ্যে। এটি কোষের নিউক্লিয়াস। তার মানে আমরা পেলাম কি কোষের নিউক্লিয়াসের মধ্যে এই ক্রোমোজোম অবস্থান করে। তাহলে ক্রোমোজোমটা কি? তাহলে ক্রোমোজোম ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত বা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত সূত্রাকার গঠন যা বংশগত বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে সঞ্চারণে সহায়তা করে। সঙ্গে সঙ্গে যার মিউটেশন যার ভেরিয়েশনের মাধ্যমে আস্তে আস্তে পরবর্তীকালে বিবর্তন সম্পন্ন হয় কোনো প্রজাতির ক্ষেত্রে, তাকেই বলবো ক্রোমোজোম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই তিনটের মধ্যে সম্পর্ক কি। তাহলে ক্রোমোজোম গঠিত হয় কি নিয়ে? ডিএনএ এবং প্রোটিন নিয়ে। আমরা যদি সংক্ষেপে আসতে চাই, তিনটের মধ্যে আন্তঃ সম্পর্ক বের করানোর জন্য, তাহলে ডিএনএ প্লাস প্রোটিন, প্রোটিন এটা হলো নিউক্লিয় প্রোটিন। একসঙ্গে বলবো নিউক্লিয় প্রোটিন, যেটা কুণ্ডলীকরণের বিভিন্ন অবস্থা রয়েছে। এরাই কুণ্ডলীকৃত হয়ে একবার ক্রোমাটিন তন্তু তৈরি করছে, আরো বেশি কুণ্ডলিত হয়ে ক্রোমোজোম তৈরি করছে। তাহলে ডিএনএ এবং প্রোটিন বোথ হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন মিলে তৈরি করছে ক্রোমোজোম। ক্রোমোজোম এবং ডিএনএর একটা অংশ, ডিএনএর একটা সক্রিয় অংশ, এই সক্রিয় অংশ যেটা প্রোটিন সংশ্লেষের মাধ্যমে নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে এবং বৈশিষ্ট্যকে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে সঞ্চালন করছে, তাকেই বলা হচ্ছে জিন। তাহলে জিন, ডিএনএ এবং ক্রোমোজোম এরা পরস্পর আন্তঃ সম্পর্কিত। এই অধ্যায়ের প্রথম অংশে তোমাদের এইটুকু পড়তে হবে তোমাদের সিলেবাস অনুসারে। নেক্সট আমরা পড়ব, এই যে ক্রোমোজোম পড়লাম এই ক্রোমোজোমের টাইপ পড়ব। ক্রোমোজোমের প্রকারভেদ বা টাইপস অফ ক্রোমোজোম। টাইপস অফ ক্রোমোজোম কাজের প্রকৃতির উপর ভিত্তি করে স্তন্যপায়ী প্রাণী, পাখি, এমনকি গ্রাসোফারের ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা হয় ক্রোমোজোমকে। একটাকে বলা হয় অটোজোম, অটোজোম, দ্বিতীয়কে বলবো সেক্স ক্রোমোজোম আর অ্যালোজোম বলা হয়। তো অটোজোম আমরা কাকে বলবো? যে সমস্ত ক্রোমোজোমগুলো দেহের
যৌন বৈশিষ্ট্য নির্ধারণে সহায়তা করে না, অর্থাৎ যৌন বৈশিষ্ট্য ছাড়া অন্যান্য বৈশিষ্ট্যগুলো মানুষের বা অন্যান্য প্রাণী উদ্ভিদের দেহের উচ্চতা, দেহের গড়ন, দেহের বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে সহায়তা করে, তাকে বলা হয় অটোজোম। এরকম মানব দেহের ক্ষেত্রে অটোজোম প্রতিটি কোষে 44টি বা 22 জোড়া অটোজোম বর্তমান মানুষের ক্ষেত্রে। নেক্সট, সেক্স ক্রোমোজোম। যে ক্রোমোজোমগুলো দেহের যৌন বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। এই সেক্স ক্রোমোজোম মানুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে দু ধরনের সেক্স ক্রোমোজোম, একটি করে মোট দুটি রয়েছে, একটি এক্স ক্রোমোজোম আর একটি ওয়াই ক্রোমোজোম। তাহলে মানুষের একটা কোষে টোটাল ক্রোমোজোমের সংখ্যা হলো 44টি অটোজোম প্লাস একটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম পুরুষের ক্ষেত্রে। এটা পুরুষের ক্ষেত্রে। আর স্ত্রী দেহের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম লক্ষ্য করা যায়, দুটি এক্স ক্রোমোজোম স্ত্রী দেহের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তখন আমরা দেখব স্ত্রী দেহের ক্রোমোজোম, প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা 44টা অটোজোম প্লাস এক্স এক্স, টোটাল 46টি ক্রোমোজোম লক্ষ্য করা যায়। এবার এই হলো ক্রোমোজোমের প্রকারভেদ। এই ক্রোমোজোম গুলো কোষের মধ্যে আবার একই ধরনের ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকতে পারে বা দু প্রস্থ থাকতে পারে, আর ক্রোমোজোম গুলো একটি করে থাকতে পারে কোনো কোনো কোষে। যদি কোনো কোষের মধ্যে ক্রোমোজোম গুলো এভাবে একই ধরনের ক্রোমোজোম গুলো এভাবে জোড়ায় জোড়ায় অবস্থান করে, জোড়ায় জোড়ায় যদি অবস্থান করে, এই ধরনের কোষকে বলা হবে ডিপ্লয়েড কোষ এবং কোষটাকে প্রকাশ করা হয় ক্রোমোজোম সংখ্যা 2n দ্বারা প্রকাশ করা হয়। আর যদি এক প্রস্থ ক্রোমোজোম অর্থাৎ প্রতিটা ক্রোমোজোম একটি করে থাকে, একটি করে ক্রোমোজোম থাকে, তখন তাকে বলা হবে হ্যাপ্লয়েড কোষ। কোষটাকে বলা হবে হ্যাপ্লয়েড। এটা ডিপ্লয়েড কোষ, ডিপ্লয়েড সেল, এটাকে বলবো হ্যাপ্লয়েড সেল। এটাকে n দ্বারা প্রকাশ করা হয়, এটাকে 2n দ্বারা প্রকাশ করা হয়। জনন কোষ মানুষের ক্ষেত্রে শুক্রাণু, ডিম্বাণু, জনন কোষ হ্যাপ্লয়েড প্রকৃতির। আর দেহ কোষ বা দেহ মাতৃকোষ, জনন মাতৃকোষ এগুলো সমস্তই ডিপ্লয়েড সেল। তার মানে মানুষের জনন কোষে 23টি ক্রোমোজোম রয়েছে, 22টি অটোজোম এবং একটি সেক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে এটা এক্স হতে পারে কিংবা ওয়াই হতে পারে। স্ত্রী দেহের ক্ষেত্রে এই সেক্স ক্রোমোজোমটি এক্স প্রকৃতির। তাহলে ডিপ্লয়েড সেল এবং হ্যাপ্লয়েড সেল সম্পর্কে আমরা পড়লাম। এরপর এই অংশে আমরা পড়ব ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন। এই ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন আমরা পড়ি কোষ বিভাজনের বিভিন্ন যে পর্যায় রয়েছে, কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ে ক্রোমোজোম দেখতে বিভিন্ন ধরনের হয়ে থাকে, অর্থাৎ আকৃতিগত তার পরিবর্তন ঘটে। কোষ বিভাজনের যে মেটাফেজ দশা, এই মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সুস্পষ্ট হয় এবং সবচেয়ে বেশি কুণ্ডলিত হয়ে থাকে। আর এই দশাতেই ক্রোমোজোমকে অণুবীক্ষণ যন্ত্রের তলায় স্টাডি করা হয়ে থাকে। তাই আমরা একটা মেটাফেজ ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠন পড়ব। এখন এর অঙ্গসংস্থানিক গঠন পড়ার পূর্বেই আমরা এর চিত্রটা আগে দেখে নিই।
আমরা একটা মেটাফেজ ক্রোমোজোমের অঙ্গ সংস্থান বলতে চাচ্ছি। ইউক্যারিওটিক কোষের মেটাফেজ কোষ বিভাজনের দশাতে একটা মেটাফেজ ক্রোমোজোম যে অংশগুলো মুখ্যত লক্ষ্য করা যায় তার প্রথমেই আমরা আসছি ক্রোমাটিড। মেটাফেজ দশাতে একটা ক্রোমোজোম যদি লম্বালম্বি ভাবে দুটো সদৃশ সূত্রাকার অংশে বিভক্ত হয় তখন প্রত্যেকটা খণ্ডকেই বলা হয় বা প্রত্যেকটা সূত্রাকার অংশকেই বলা হয় ক্রোমাটিড। এই ক্রোমাটিড আবার দুটি ক্রোমোনিমা তন্তু নিয়ে গঠিত। দুটি ক্রোমোনিমা তন্তু এখানে কুণ্ডলিত থাকে। এর কুণ্ডলীকরণের ঘনত্ব সব জায়গায় সমান নয়। যেখানে কুণ্ডলীকরণের ঘনত্বটা বেশি সেখানে পুঁতির দানার ন্যায় গঠন সৃষ্টি করে, এইগুলোকে বলা হয় ক্রোমোমেয়ার। অসংখ্য ক্রোমোমেয়ার নিয়ে গঠিত হয় এই ক্রোমোনিমা তন্তু। দুটি ক্রোমোমেয়ারের মধ্যবর্তী যে ক্রোমোনিমা তন্তু তাকে বলা হয় আন্তঃক্রোমোমেয়ার তন্তু। এই ক্রোমোনিমা তন্তু বা ক্রোমাটিন তন্তু আবার দু ধরনের হয়ে থাকে, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। এই ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনটা একটু ভালো করে পড়তে হবে তোমাদের, এই জন্যই যে এটা প্রায় 2 নম্বরের পার্থক্য সূচক প্রশ্ন আসে। ইউক্রোমাটিন ক্রোমোজোমের গঠনে 70 থেকে 80% যে ক্রোমাটিন তাকে বলা হয় ইউক্রোমাটিন। এই ইউক্রোমাটিন অংশগুলি সক্রিয় জিন বহন করে। এই অংশে ট্রান্সলেশন প্রক্রিয়া, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে এবং রেপ্লিকেশন এই প্রক্রিয়ায় সংশ্লেষ দশার শুরুতে হয়। এই সক্রিয় জিন এখানটাতে থাকে। আর হেটারোক্রোমাটিন অংশ যেটা সাধারণত রং করার সময় বিভাজন কালে এটা হালকা বর্ণ ধারণ করে বা অরঞ্জিত থাকে, হেটারোক্রোমাটিন সেটা এই সেন্ট্রোমেয়ার অংশ এবং টেলোমেয়ার অংশে অবস্থান করে, যেটা নিষ্ক্রিয় জিন বহন করে। এই অংশে রেপ্লিকেশন এস দশার শেষের দিকে হয়, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এই অংশে সম্পন্ন হয় না। এই ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের তোমাদের পার্থক্য সূচক একটা অ্যান্সার করে রাখতে হয়। যাই হোক, আমরা ক্রোমাটিন তন্তুতে এসেছিলাম। দুটি ক্রোমাটিন তন্তু কুণ্ডলিত হয়ে এক একটি ক্রোমাটিড গঠন করে। তাহলে আবারও বলছি, ক্রোমাটিডটা কি, যে মেটাফেজ দশায় ক্রোমোজোম সেন্ট্রোমেয়ার অংশটা ব্যতি রেখে লম্বালম্বি বিভক্ত হয় এবং দুটি সদৃশ সূত্রাকার অংশের সৃষ্টি করে। প্রত্যেকটা অংশকে বলা হয় ক্রোমাটিড। মেটাফেজ দশায় একটা ক্রোমোজোম দুটো ক্রোমাটিড নিয়ে গঠিত। এবার নেক্সট অংশ আমরা বলবো সেন্ট্রোমেয়ার অংশ বা মুখ্য খাঁজ অংশ। ক্রোমোজোমকে যখন রং করা হয়, অ্যাসিটোঅরসিন দিয়ে রং করলে দেখা যায় যে কিছুটা অংশ অরঞ্জিত রয়েছে এবং একটা খাঁজ অংশ লক্ষ্য করা যায়। এই খাঁজ ক্রোমোজোমের মধ্যে একটা খাঁজ অরঞ্জিত অংশ, যেখানে ক্রোমোজোমের দুটো বাহু যুক্ত বা দুটো ক্রোমাটিড যুক্ত হয়। এই দুটো ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। একই ক্রোমোজোম থেকে সৃষ্ট দুটো ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড। এই ক্রোমাটিড দুটো যেখানে যুক্ত হয়েছে, কিংবা এটা ক্রোমোজোমের বাহু, এটাও ক্রোমোজোমের বাহু, এই দুটো ক্রোমোজোমের বাহু যেখানে যুক্ত হয়েছে, যে অঞ্চলটা অরঞ্জিত, যেটা জেনারেলি ইউক্রোমাটিন দ্বারা গঠিত হয়, সেই অংশটাকে বলা হয় সেন্ট্রোমেয়ার বা মুখ্য খাঁজ অংশ। এই মুখ্য খাঁজ অংশের বাইরের দিকে প্রোটিন নির্মিত একটা আবরণ থাকে, তাকে বলা হয় চাকতির ন্যায় গঠন থাকে, তাকে বলা হয় কাইনোটেকোর। তাহলে মুখ্য খাঁজ অংশের কাজ কি হলো বা সেন্ট্রোমেয়ারের কাজ কি হলো? এই সেন্ট্রোমেয়ারের কাজ ক্রোমোজোম বাহুকে ধারণ করা। অপরপক্ষে কোষ বিভাজনের সময় বেম তন্তু এই কাইনোটেকোরের সঙ্গে যুক্ত হয় এবং অ্যানাফেজ চলন সম্পাদনে সহায়তা করে। এই সেন্ট্রোমেয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। যদি ক্রোমোজোমের সেন্ট্রোমেয়ার একেবারে তার মধ্যস্থলে থাকে, এটা দেখতে ইংরেজি ভি অক্ষরের ন্যায় লাগে, এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি এটা
ক্রোমোজোমের মধ্যস্থল থেকে একটা বাহুর প্রান্তের দিকে একটু সরে গিয়ে অবস্থান করে তখন এটাকে বলা হয় ইংরেজি এল অক্ষরের ন্যায় লাগে, এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম যদি প্রান্তের কাছাকাছি একবারে অবস্থান করে, একবারে প্রান্তের কাছাকাছি সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে তখন ইংরেজি যে অক্ষরের ন্যায় লাগে, তখন এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। আবার যদি একেবারে ক্রোমোজোমের প্রান্তে থাকে, সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের প্রান্তে থাকে, তখন তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়ে থাকে। নেক্সট আমরা মুখ্য খাঁজ অংশটা বললাম, নেক্সট অংশ আমরা গৌণ খাঁজ অংশ বলবো। এই গৌণ খাঁজ ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়াও ক্রোমোজোমের প্রান্তীয় অংশের দিকে একটা খাঁজ লক্ষ্য করা যায়, যেখানে বলা হয় যে নিউক্লিওলাস এই অংশ থেকে সৃষ্টি হয়। নিউক্লিওলাস সৃষ্টি হয় বলে একে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা নর বলা হয়। এই গৌণ খাঁজ একাধিক থাকতে পারে। আমরা যখন এখানে একটা গৌণ খাঁজ দিয়েছি, এর পরবর্তীকালেও এখানে আরো গৌণ খাঁজ সৃষ্টি হতে পারে। এখানেও হয়তো গৌণ খাঁজ রয়েছে, এখানেও গৌণ খাঁজ থাকতে পারে, একাধিক গৌণ খাঁজ। তখন এই অংশটাকে বলা হবে এটা গৌণ খাঁজ 1, এটা গৌণ খাঁজ 2 বলা হবে। অন্তর্বর্তী এই এটাকে তখন বলা হবে বাইরের দিকের এই স্থিত অংশটাকে বলা হবে স্যাটেলাইট, আর এই ভেতরের স্যাটেলাইটটাকে বলা হবে অন্তর্বর্তী স্যাটেলাইট। তার মানে গৌণ খাঁজের পরবর্তী ক্রোমোজোমীয় যে স্থিত অঞ্চল, গোলাকার বাল্বের ন্যায় অঞ্চল, এটাকে বলা হয় স্যাটেলাইট। আর এটা বাইরের দিকের স্যাটেলাইট গৌণ খাঁজ 1। গৌণ খাঁজ 2 এটা, এরপর এখানে একটা স্থিত গঠন তৈরি হয়, তখন এটাকে অন্তর্বর্তী স্যাটেলাইট বলা হয়ে থাকে। এবার এই স্যাটেলাইটটা, এই গৌণ খাঁজগুলো সাধারণত যে ক্রোমোজোমের প্রকৃতি বোঝার জন্য বা ক্রোমোজোম শনাক্তকরণের জন্য এটা ব্যবহার করা, ওইগুলো ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট স্যাটেলাইট অংশ আমরা বললাম, এই স্যাটেলাইট অংশকে যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। স্যাট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম বলা হয়। যে সমস্ত ক্রোমোজোমে এই স্যাটেলাইট থাকে না, যে সমস্ত ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাকে স্যাট ক্রোমোজোম বলা হয়। ফুল ফর্মটা সাইন অ্যাসিড থাইমো নিউক্লিনিকো। সাইন অ্যাসিড और एसिडो थाइमो নিউক্লিনিকো। নিউক্লিক অ্যাসিড বিহীন অঞ্চল নামে পরিচিত এই অঞ্চলটি। আর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ অংশ টেলোমেয়ার। ক্রোমোজোমের বৈশিষ্ট্যপূর্ণ প্রান্তীয় অংশকে বলা হয় টেলোমেয়ার। যে অংশটা অন্য কোনো ক্রোমোজোমীয় ভগ্ন অংশের সঙ্গে যুক্ত হতে পারে না এবং এই অংশে রিপিটেটিভ ডিএনএ রয়েছে। তোমরা উঁচু ক্লাসের দিকে পড়বে, রিপিটেটিভ ডিএনএ অংশ রয়েছে। এই অংশ থেকে টেলোমেয়ার নামক এনজাইম উৎপাদিত হয়ে থাকে। এই অংশের কি কাজ তাহলে? এই অংশ দেহের বৃদ্ধি ও বার্ধক্য নিয়ন্ত্রণে সহায়তা করে, মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এই টেলোমেয়ার অঞ্চল। এই হলো মোটামুটি একটা ইউক্যারিওটিক মেটাফেজ ক্রোমোজোমের অঙ্গ সংস্থান বা বাহ্যিক গঠন। এটা দুটো ভাবে প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসে শুধু চিত্রটা 5 নম্বরের প্রশ্ন আসে চিত্রের প্রশ্নে, আরেকটা প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন সাধারণত খুব কম আসে। এখান থেকে ছোট ছোট টাইপের প্রশ্ন আসে। সেন্ট্রোমেয়ার কি, তার কাজ কি, ক্রোমাটিড কি সংজ্ঞা হিসেবে থাকবে, ক্রোমোমেয়ার কাকে বলা হয়, ক্রোমোনিমা তন্তু কি, টেলোমেয়ার কি, তার কাজ কি। এইভাবে এই অংশটা আমরা শেষ করছি। এই অংশটা এর পরবর্তী অংশ আমরা পড়বো একটা ক্রোমোজোমের, যেমন আমরা বাহ্যিক গঠন পড়লাম তেমনি একটা ক্রোমোজোমের অভ্যন্তরীণ গঠন বা রাসায়নিক কি কি কম্পোনেন্ট নিয়ে, কি কি উপাদান নিয়ে একটা ক্রোমোজোম গঠিত হয় সে সম্পর্কে আমরা পড়ব। মানে কেমিক্যাল স্ট্রাকচার একটা ক্রোমোজোমের
ক্রোমোজোমের রাসায়নিক গঠনগত যে উপাদানগুলো, এগুলোকে আমি আগে ছকের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করছি। রাসায়নিক গঠনগত উপাদান।
ছকের মাধ্যমে রাসায়নিক গঠনগত উপাদানগুলো দেখিয়েছি। ক্রোমোজোমের গঠনগত উপাদান প্রথমত নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ধাতব আয়ন। আমরা ক্রোমোজোমের সংজ্ঞাতেই বলেছিলাম ডিএনএ এর সঙ্গে প্রোটিন যুক্ত হয়ে ক্রোমোজোম তৈরি করে। দেখ নিউক্লিক অ্যাসিড আবার দু ধরনের। এই দু ধরনের নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ প্রধান। প্রায় ডিএনএ 90%, নিউক্লিক অ্যাসিডের 90% থাকে ডিএনএ, আর 10% থাকে, মানে মোটামুটি হবে 10%, 1 থেকে 10%, বা এটা 90 থেকে 99% ডিএনএ অবস্থান করে। এই ডিএনএ এর মধ্যে আবার কি কি উপাদানগুলো রয়েছে? নাইট্রোজেন ক্ষার রয়েছে, ডিঅক্সি রাইবোজ নামক পেন্টোজ শর্করা রয়েছে, এবং H3PO4 বা ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ এখানে রয়েছে। এবার এই পিউরিন, এই নাইট্রোজেন বেস পিউরিন এবং পিরিমিডিন দুটো ভাগে বিভক্ত। ডিএনএ এর মধ্যে যে পিউরিন বেস গুলো রয়েছে, এডেনিন সংক্ষেপে সেটা এ দ্বারা, গুয়ানিন জি দ্বারা, এবং পিরিমিডিন বেস থাইমিন এবং সাইটোসিন, এই চারটি বেস দ্বারা নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হয়েছে। ডিঅক্সি রাইবোজ শর্করা এবং ফসফরিক অ্যাসিড আমরা একটু পরে এর স্ট্রাকচারটা স্বল্পভাবে দেখাবো। নেক্সট আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, সেটাতেও পিউরিন পিরিমিডিন রয়েছে। এডিনিন গুয়ানিন, আমি এখানে সংক্ষেপে লিখেছি, এডিনিন গুয়ানিন পিউরিন বেস এবং পিরিমিডিন বেস থাইমিন এবং সাইটোসিন এবং ইউরাসিল রয়েছে। এখানে থাইমিন বেসটা থাকে না, তার পরিবর্তে এখানে ইউরাসিল থাকে। এখানে একটু লক্ষ্য করো, এখানে ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ শর্করা পেন্টোজ শর্করা, এখানে রাইবোজ শর্করা রয়েছে, রাইবোজ শর্করা এর গঠনে রয়েছে, এবং ফসফরিক অ্যাসিড কমন ভাবে রয়েছে। এরপর তাহলে আমরা এখান থেকেই ডিএনএ এবং আরএনএ একটা গঠনগত পার্থক্য খুব সংক্ষেপে আমরা পেয়ে যেতে পারি। এখানে দেখো নাইট্রোজেন ক্ষারগুলো দিয়ে এডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন ক্ষার রয়েছে। আরএনএ এর ক্ষেত্রে এডিনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল এই ক্ষারগুলো রয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। নেক্সট পেন্টোজ শর্করার ক্ষেত্রে দেখো, এখানে ডিঅক্সি রাইবোজ শর্করা রয়েছে, এখানে রয়েছে রাইবোজ শর্করা। গঠনগত দিকে আমরা পাবো যে ডিএনএটা ডাবল হেলিক্স গঠন, এভাবে ডাবল হেলিক্স দ্বিতন্ত্রী গঠন একটা লক্ষ্য করা যায়। আরএনএ এর ক্ষেত্রে একতন্ত্রী গঠন লক্ষ্য করা যায়, একতন্ত্রী রেখাকার গঠন আরএনএ এর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই ডিএনএটা জেনারেলি নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, আরএনএ নিউক্লিয়াসের মধ্যেও থাকে এবং সাইটোপ্লাজমের মধ্যেও আরএনএ এখানে অবস্থান করে। বিভিন্ন কোষ অঙ্গাণুর মধ্যেও ডিএনএ আরএনএ, কারণ মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টিডের ধাত্রেও এরা অবস্থান করে। যাই হোক, নেক্সট আমরা এর কার্যগত পার্থক্য। ডিএনএ মূলত বংশগত উপাদানকে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে স্থানান্তরণে সহায়তা করে। এর কার্যগত দিক, এই কার্যগত দিক মূলত প্রোটিন সংশ্লেষে সহায়তা করে আরএনএ। এইভাবে এদের গঠনগত, প্রকৃতিগত এবং কার্যগত একটা পার্থক্য করে রাখতে হবে। নেক্সট ক্রোমোজোমের গঠনে রয়েছে প্রোটিন। এই প্রোটিনটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হিস্টোন প্রোটিন। এখানেও আমরা দেখব এই হিস্টোন প্রোটিন, প্রোটিনের প্রায় 90% রয়েছে হিস্টোন প্রোটিন, আর 10% রয়েছে অহিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন আবার কতগুলো ভাগে ভাগ। হিস্টোন প্রোটিন H1, H2A, H2B, H3 এবং H4, এই 5টা ভাগে ভাগ করা হয়। এই হিস্টোন প্রোটিনটা ক্ষারীয় প্রোটিন। এখানে লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন নামক ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড থাকে বলে এটা ক্ষারীয় প্রোটিন নামে পরিচিত। অপরপক্ষে নন হিস্টোন প্রোটিন, স্ক্যাফোল্ড প্রোটিন এবং হাই মোবিলিটি গ্রুপ, HMG বলা হয়, হাই মোবিলিটি গ্রুপ, এই উপাদানগুলো নিয়ে অহিস্টোন প্রোটিনটা গঠিত হয়েছে। অহিস্টোন প্রোটিনটা এটা আম্লিক প্রকৃতির। কেন আম্লিক প্রকৃতির হয়? ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন নামক আম্লিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয় বলে অহিস্টোন প্রোটিন আম্লিক প্রকৃতির হয়ে থাকে। তাহলে এটা ক্ষারীয় প্রোটিন, এটা আম্লিক প্রোটিন। এর প্রকারভেদ, এর
প্রকারভেদ বললাম। নেক্সট, ধাতু ও উপাদান ক্রোমোজোম গঠনে ধাতু ও উপাদান ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং আয়রন, ফেরিক আয়ন এগুলো প্রয়োজন হয়ে থাকে। এই হলো ক্রোমোজোমের রাসায়নিক গঠনগত উপাদানগুলো। খুব সংক্ষেপে আমরা ডিএনএ যে গঠনগত এই নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদানের এককে নিউক্লিওটাইড বলা হয়, আর নিউক্লিওসাইড কি এইটা দিয়ে আমরা আজকে এই পার্টের আলোচনাটা শেষ করব। দেখো, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড কি? যে নাইট্রোজেন ক্ষার, পেন্টোজ শর্করা এবং ফসফেট গ্রুপ নিয়ে গঠিত যে জৈব অণু ডিএনএ কিংবা আরএনএ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বা একক হিসেবে কাজ করে তাকেই বলা হয় নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড গঠনে দরকার হয় রাইবোজ কিংবা ডিঅক্সি রাইবোজ শর্করা। আমি এটা ডিঅক্সি রাইবোজ শর্করা আঁকছি। গঠন তোমাদের করতে হবে না, এটা ডিঅক্সি রাইবোজ শর্করা, ফসফেট গ্রুপ, এবং এখানে থাকে এটা এডিনিনের স্ট্রাকচার। এডিনিন নামক যে আমরা নাইট্রোজেন বেস বলেছিলাম এডিনিন, এখানে এটা একটা নিউক্লিওটাইডের গঠন কি করে হয়, এটা 1 নম্বর পজিশনের, এটা এর 9 নম্বর পজিশন। এই 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে 1 নম্বর কার্বন, এটা কার্বনের 1 প্রাইম কার্বন বলা হয়, শর্করার 1 প্রাইম কার্বন, এটা এডিনিন, এটা ফসফরিক অ্যাসিড। এই গোটা গঠনটা আমরা এখনই বলেছিলাম নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা এবং ফসফেট গ্রুপ দ্বারা গঠিত যে জৈব অণু তাকে নিউক্লিওটাইড বলা হয়। এটা একটা নিউক্লিওটাইড। আর আরো বলা হলো ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। যেহেতু শর্করাটা রয়েছে ডিঅক্সি রাইবোজ শর্করা, তাই এর নাম ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। এখানে একটা বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা এটা যুক্ত হয়েছে। এখানে এস্টার বন্ড দ্বারা ফসফেটের সঙ্গে সুগারটা যুক্ত হয়েছে, যুক্ত হয়ে তৈরি করে একটা নিউক্লিওটাইড। এরকম নিউক্লিওটাইড অনেকগুলো নিউক্লিওটাইড, ধরি এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম নিউক্লিওটাইড গুলো একটার পর একটা যুক্ত হয় ফসফোডাইএস্টার বন্ড দ্বারা। এর সঙ্গে আবার এর যুক্ত হবে একটা, যে বন্ড দ্বারা যুক্ত হবে তোমরা উঁচু ক্লাসে পড়বে, ফসফোডাইএস্টার বন্ড। এখানে ফসফোডাইএস্টার বন্ড, এখানে ফসফোডাইএস্টার বন্ড। তাহলে এটা একটা হলো ডিএনএ এর একটা শৃঙ্খল। তাহলে এটাকে বলা হবে পলি ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড শৃঙ্খল। তার মানে ডিএনএ একটা ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডের পলিমার। তেমনি আরএনএ যখন হবে তখন এই শর্করাটা শুধু পরিবর্তন হয়ে যাবে, এখানে অক্সিজেনটা চলে আসবে, এটা তখন রাইবোজ শর্করা হয়ে যাবে। এটা হলো একটা রাইবো নিউক্লিওটাইড। আর অনেকগুলো রাইবো নিউক্লিওটাইড দ্বারা পলি রাইবো নিউক্লিওটাইড শৃঙ্খল হলো একটা আরএনএ শৃঙ্খল। এইভাবে আমরা ডিএনএ আরএনএ এর কেমিক্যাল দিকটা, রাসায়নিক দিকটা পড়লাম। আর যখন ডিএনএ যখন এভাবে স্ট্রাকচারটা দ্বিতন্ত্রী স্ট্রাকচার থাকে, তখন এই দ্বিতন্ত্রী স্ট্রাকচারের মধ্যে দুটো স্ট্র্যান্ড পরস্পর বিপরীত থাকে। এটাকে বলা হয় 3 প্রাইম প্রান্ত, অপরদিকে এটাকে বলা হয় 5 প্রাইম প্রান্ত। এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম প্রান্ত। এন্টি প্যারালাল হিসাবে পরস্পর দুটো তন্ত্রী অবস্থান করে। এই তন্ত্রী দুটো সুগার এবং ফসফেট দ্বারা তৈরি হয়। সুগার এবং ফসফেট দ্বারা এই তন্ত্রীটা তৈরি হয়ে থাকে। অপরপক্ষে নাইট্রোজেন বেস গুলো, মনে করো এখানে এডিনিন,
এদিকে অপর একটা তন্ত্রীর থাইমিনের সঙ্গে ডবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, আর ঠিক গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। এরকম একটা সম্পূর্ণ পাকের মধ্যে 10টা পেয়ার নিউক্লিওটাইড পেয়ার 10টা থাকবে ডিএনএ এর ক্ষেত্রে। এইভাবে ডিএনএ স্ট্রাকচার উঁচু ক্লাসে তোমরা পড়বে। এভাবে তার মানে এখানে আমি যেটুকু দেখাতে চাইলাম, এই তন্ত্রীটা গঠিত হয় সুগার এবং ফসফেট দ্বারা। সুগার বলতে ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফেট দ্বারা তন্ত্রী গঠিত হলো, এবং তার মধ্যে এই নাইট্রোজেন বেসগুলো এডিনিন থাইমিনের সঙ্গে ডবল হাইড্রোজেন বন্ড, একটা পিউরিন বেস আর একটা পিরিমিডিন বেসের সঙ্গে যুক্ত হয়েছে। এডিনিন থাইমিনের সঙ্গে ডবল হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত হয়েছে। এইভাবে যুক্ত হয়ে ডিএনএ গঠন করে। আরএনএ গঠনের ক্ষেত্রে আমরা এরকম রেখাকার গঠন পাবো। সেখানে এডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন এভাবে অবস্থান করবে, সেখানে কিন্তু ডবল হেলিক্স স্ট্রাকচারটা নয়। আপাতত তোমাদের সিলেবাস অনুসারে আমরা ক্রোমোজোমের এই কোষ চ্যাপ্টারের প্রাথমিক যে অংশ, তার মানে কোষের মধ্যস্থিত যে ক্রোমোজোম, ডিএনএ, জিন, তাদের আন্তঃসম্পর্ক এবং ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের একটা মেটাফেজ ক্রোমোজোমের বাহ্যিক গঠন এবং তার রাসায়নিক গঠনে কি কি উপাদান থাকে, এই অংশটা আলোচনা করলাম। এখান থেকে আমি প্রশ্ন, যেটা তোমাদের অ্যাক্টিভিটির জন্য মূলত বাহ্যিক গঠন মেটাফেজ ক্রোমোজোমের, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ক্রোমোজোমের উপর, আন্তঃসম্পর্ক একটা জিন, ক্রোমোজোম, ডিএনএ আন্তঃসম্পর্ক 3 নম্বরের প্রশ্ন, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন একটা পার্থক্য, আবার ডিএনএ আরএনএ এর পার্থক্য, নিউক্লিওটাইড এবং সঙ্গে নিউক্লিওসাইড, এই টার্মটা আমি বলতে ভুলে গেছি, নিউক্লিওসাইড উইথাউট ফসফেট গ্রুপ। এই ফসফেট গ্রুপটা যখন থাকবে না, নিউক্লিওটাইড মাইনাস ফসফেট, তখন তাকে বলা হবে নিউক্লিওসাইড। এই নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইডের পার্থক্য এই নিয়ে একটু পড়বে, টেক্সট বইটা একটু ভালো করে পড়বে, আশা করি তোমরা পাচ্ছ। এই বলে আমি এখনকার মতো এই ক্লাসটি শেষ করলাম।